আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু। তো ইনশাল্লাহ আমরা নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমি মোহাম্মদ খুরশেদ আলম। আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি। তো এর আগে আমি একটা হাই স্কুলের টিচার ছিলাম এবং আমি পড়াশোনা করেছি কমার্স ব্যাকগ্রাউন্ডে, এবং বাংলাদেশ আইসিএবি থেকে আমি সিএসসিসি করেছি এবং আমি পার্টলি কোয়ালিফাইড। তো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের এই নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে তোমাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং পাঠ্য বই থেকে যে সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো সুন্দরভাবে তোমরা যারা বুঝতে পারো সেভাবেই কিন্তু আলোচনা করা হবে। তো চলো ইনশাল্লাহ আমরা শুরু করি। প্রথম থেকেই আমরা ইনশাল্লাহ শুরু করব। তো এটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বই। তো আমরা হিসাব বিজ্ঞানের শুরু থেকে আমরা দেখি কি কি রয়েছে। আর এটি হচ্ছে 2025 সালের, এটি শিক্ষাবর্ষের জন্য এই বইটি 2025 সালের। তো আমরা যদি প্রথম যে সূচিপত্রতে যাই, প্রথম হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি। হিসাব বিজ্ঞান কি এটা জানানো হয়েছে। তারপর হচ্ছে লেনদেন, সবকটা আসলে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। তারপর হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের মূল নীতি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। তারপর হচ্ছে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন, কোনটা মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয় লেনদেন সেটার বর্ণনা করা হয়েছে। তারপর হচ্ছে 5 নম্বর অধ্যায় হচ্ছে হিসাব নিয়ে আলোচনা করা হয়েছে। 6 নম্বর হচ্ছে জাবেদা, 7 নম্বর হচ্ছে খতিয়ান, 8 নম্বর হচ্ছে নগদান বই, 9 নম্বর হচ্ছে রেয়ামিল, 10 নম্বর হচ্ছে আর্থিক বিবরণী, 11 নম্বর হচ্ছে পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য, আর 12 নম্বর হচ্ছে পারিবারিক আত্মকর্মসংস্থান উদ্যোগে হিসাব বিজ্ঞানের ভূমিকা কী। লাস্ট হচ্ছে এই ছিল মোট 12টি অধ্যায়ে এটি সাজানো হয়েছে বইটি। তো আমরা আজকে প্রথম চ্যাপ্টারটি দেখব। তো দেখি আমাদের প্রথম চ্যাপ্টারটিতে কি কি রয়েছে। আমরা একটু চোখটা বুলিয়ে নেই, একটু সামারিটিটা দেখে নেই যে প্রথম চ্যাপ্টারে আমরা যে যে বিষয়গুলো দেখব। আমি কিন্তু বিষয়গুলো হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যে তোমরা যেন তোমাদের বেসিক নলেজটা যেন হয়ে যায়, যেন তোমরা বেসিক নলেজটার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞানটা বুঝতে পারো। তো হিসাব বিজ্ঞানের এখানে পরিচিতি আমি একটু ফার্স্টের অংশটা পড়ি। ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়। এই সকল ঘটনার সংজ্ঞা অগণিত ও বৈচিত্র্যময়। নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ব্যতীত এই সকল আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন। হিসাব বিজ্ঞান হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে সংগঠিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। তাহলে আমরা পেয়ে গেলাম হিসাব বিজ্ঞানের একটা প্রক্রিয়া যেখানে সংগঠিত আর্থিক ঘটনাসমূহ, যে কোনো একটা আর্থিক ঘটনা অর্থাৎ টাকার অঙ্কের লেনদেন থাকতে হবে, এরকম কোনো ঘটনার সামগ্রিক ফলাফল নির্দেশ করে থাকে। তো হিসাব বিজ্ঞান আমরা বুঝলাম যে এইখান থেকে আমরা কি শিখব হচ্ছে হিসাব বিজ্ঞান বলতে কি বোঝা যায়, হিসাব বিজ্ঞান উদ্দেশ্য কী, অর্থাৎ কেন হিসাব বিজ্ঞান কেন করা হয়, প্রয়োজনীয়তা কী, অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কী, কেন করব এবং গুরুত্ব কী, আর হিসাব বিজ্ঞান কখন সৃষ্টি হয়েছিল এবং ক্রমবিকাশ ব্যাখ্যা, অর্থাৎ এটার ধারাবাহিকভাবে কীভাবে এটা ক্রমান্বয়ে এই পর্যন্ত চলে আসছে, হিসাব তথ্যের ব্যবহারকারী শনাক্ত করতে পারবো। আর মূল হচ্ছে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের কী ভূমিকা রয়েছে, সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক, আর দৈনন্দিন ব্যক্তিগত পারিবারিক জীবনে হিসাব বিজ্ঞান কী কী ভূমিকা বা হিসাবে কর্মকাণ্ড হিসেবে রাখতে আগ্রহী। তো আমরা জানবো হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে। তো হিসাব বিজ্ঞান তো আমরা জানি, হিসাব এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন খরচ, পরিশোধ, আয়, আদায়, সম্পদ, ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়, লেনদেন হতে আদায় ও পাওনাদারকে পরিশোধের ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয়। তো
তো হিসাব বিজ্ঞান কীভাবে লিপিবদ্ধ করে ধাপে ধাপে কিন্তু আমরা ইনশাল্লাহ দেখব। তো হিসাব বিজ্ঞানে আমরা জানব যে হিসাব বিজ্ঞানে বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ প্রথমে লিপিবদ্ধ করতে হবে, তারপর এটা শ্রেণীবদ্ধ করতে হবে, তারপরে ব্যাখ্যাকরণ পদ্ধতি আলোচনা করা হয়। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এইসব তথ্যাবধি করতে সাহায্য করবে। হিসাব বিজ্ঞান জ্ঞানের ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণীয় প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তা হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। তাহলে আমরা জেনে গেলাম হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল বা আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। অর্থাৎ লিপিবদ্ধকরণ কি? লিপিবদ্ধকরণ হচ্ছে যেটা এন্ট্রি করি, যেটা যাবে তার জার্নাল। তারপর হচ্ছে শ্রেণীবদ্ধকরণ, অর্থাৎ যেটা আমরা শ্রেণীবদ্ধকরণ আমরা হচ্ছে যেটা আলাদা আলাদা করে ফেলি কাস্টমার ওয়াইজ, যেটা হচ্ছে খতিয়ান যেটাকে বলা হয়। তারপর হচ্ছে বিশ্লেষণ কোনটা, যেটা আমরা রেওয়ামিল বলি ইংরেজিতে। তারপর হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা প্রফিট অ্যান্ড লস করি। তো এই যে আমরা দেখলাম হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে যে কোনো লেনদেনসমূহ সঠিকভাবে বইতে লিপিবদ্ধকরণের ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতিতে অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ। অর্থাৎ আমরা যে ব্যবসা পরিচালনা করি, যে ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাবগুলো আমরা যদি এন্ট্রি না দিই, তাহলে কিন্তু আমরা এটা খুঁজে পাবো না। সে তো প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে, সুনির্দিষ্ট পদ্ধতি কি, হিসাব বিজ্ঞানের কিছু রুলস রয়েছে, আইএস রয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে লিপিবদ্ধকরণ করতে হবে। তারপর হচ্ছে এটার প্রধান অন্যতম উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করুন। আর্থিক ফলাফল অর্থাৎ প্রফিট অ্যান্ড লস বের করে আসবে, অর্থাৎ লাভ লস চলে আসবে। আর্থিক অবস্থা নিরূপণ, আর্থিক কী অবস্থা রয়েছে সেটা জানা যাবে। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসার গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। যাবতীয় আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। তো আমরা তো জানি, আমরা যদি হিসাব না রাখি তাহলে তো আমরা ব্যবসায় কোনো কিছুই আমরা পারবো না। সেজন্য আমরা হিসাব সঠিকভাবে রাখার জন্য আমরা হিসাব বিজ্ঞানের হিসাবগুলো আমরা রাখব। তারপর হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকের সত্ত্ব ইত্যাদি আমরা এইগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। অর্থাৎ প্রতিষ্ঠানের যে সম্পদ অর্থাৎ অ্যাসেটগুলো রয়েছে, যে অ্যাসেটগুলো থাকবে, আমরা এইটা অ্যাসেট যে কত টাকার অ্যাসেট আছে, তো আমরা যদি লিপিবদ্ধ করে না রাখি সেটা কিন্তু আমরা পাবো না। দায় কত টাকা অর্থাৎ কত টাকা আমাদের লায়াবিলিটিস রয়েছে, এবং মালিকানা সত্ত্ব অর্থাৎ ওনার ইকুইটি, যেটাকে আমরা ওনার ইকুইটি বলি, ওনার ইকুইটি সম্পর্কে আমরা জানতে পারবো। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠানের যে কস্টগুলো অর্থাৎ খরচগুলো হয়, সেই কস্টগুলো কন্ট্রোল কীভাবে করা যায়, অর্থাৎ এই খরচগুলো কীভাবে কমানো যায়, সেটা কমিয়ে কোম্পানির আর্থিক যেই ফলাফল অর্জন করা সম্ভব, অর্থাৎ কোম্পানির যে টার্গেটেড প্রফিট সেটা আমরা অর্জন করতে পারবো। হিসাব বিজ্ঞান ব্যবসার যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। অর্থাৎ হিসাব বিজ্ঞানে আমরা কি করি, প্রতিষ্ঠানের হিসাবগুলো আমরা লিপিবদ্ধ করি, অর্থাৎ জার্নাল এন্ট্রি দিই। তো জার্নাল এন্ট্রি দেওয়ার মাধ্যমে, অর্থাৎ আমরা জার্নাল বলে থাকি, কিন্তু ব্যবসায়ের হিসাবে যেটা আমরা বড় বড় প্রতিষ্ঠানে আমরা আসলে জার্নালটাই হচ্ছে মেইন জিনিস, অর্থাৎ জাবেতা যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে মেইন জিনিস। এর মাধ্যমেই কিন্তু জার্নাল এন্ট্রির মাধ্যমে কিন্তু হিসাবগুলো আমরা অন্তর্ভুক্ত করে থাকি। ব্যবসা প্রতিষ্ঠানের প্রতারণা, জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। যথাযথ হিসাব সংরক্ষণের মাধ্যমে প্রতারণা, জালিয়াতি রোধে পাশাপাশি তা নিয়ন্ত্রণও করা সম্ভব। অর্থাৎ জালিয়াতি, প্রতারণা, অর্থাৎ এখান থেকে যদি কেউ টাকা প্রতারণা করতে চায় বা কম বেশি হিসাবে উঠাতে চায় এবং জালিয়াতি অর্থাৎ সে টাকাটা জমা না দিয়ে
সে কিন্তু টাকাটা নিয়ে যেতে পারে। এরকম আসলে আমরা যদি যেহেতু আমাদের হিসাবের ভাউচার থাকবে, সেই ভাউচার অনুযায়ী আমাদের এন্ট্রিটা পড়ছে কিনা সেটা আমরা খেয়াল করতে পারবো। তো হিসাব বিজ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা এগুলো করে থাকি। আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো, ব্যবসার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ব্যবহার করা। অর্থাৎ আর্থিক তথ্যাদি সংশ্লিষ্ট পক্ষ মানে হিসাব বিজ্ঞানের পক্ষ কারা, যেমন মালিক একটা পক্ষ, একটা প্রতিষ্ঠানের মালিক পক্ষ থাকে, তো মালিক পক্ষকে সে তাদের ব্যবসা সম্পর্কে ধারণা এমনিতেই আসে না, তো তাদেরকে ধারণা পেতে হলে অবশ্যই যথাযথ হিসাব পদ্ধতি রাখতে হবে। এবং যখনই তারা দেখবে প্রফিট অ্যান্ড লসের হিসাব কী আসছে এবং সেটা নিয়ে তারা ব্যবসার একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। প্রাতিষ্ঠানিক একাধিক বছরের আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি অবনতি, অর্থাৎ যেটা আমরা ব্যালেন্স শিট বলে থাকি, ফাইন্যান্সিয়াল পজিশন, একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল পজিশন কী রকম রয়েছে এইটা কয়েকটা বছর তুলনা করে এটা সম্পর্কে একটা ব্যবসা সম্পর্কে আমরা ভালো একটা ধারণা আমরা ব্যবসার ধারণাটা পাই হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন থেকে। তো আমরা জানলাম হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, যেগুলো আমরা ব্যবসা পরিচালনার জন্য, হিসাব রাখার জন্য সুনির্দিষ্ট, আমরা যখন কেউ ম্যানেজমেন্ট কখনো যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় সেই জন্য, এবং মালিকানা সত্ত্ব, আয় ব্যয় সম্পদ সেটা আমরা জানলাম। তো তারপর হচ্ছে আরও রয়েছে যেগুলো সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান, অর্থাৎ মুনাফাভোগী আবার অমুনাফাভোগী কোনটা। কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব, সোসাইটি ইত্যাদি, এগুলো উৎস থেকে অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়তে এই সকল প্রতিষ্ঠানের হিসাব উদ্ধৃত নির্ণয় করা যায়। অর্থাৎ এইখানে কিছু অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন স্কুল রয়েছে, তারা কিন্তু স্কুল কিন্তু মুনাফার উদ্দেশ্যে তৈরি করা হয় না। তো স্কুলের কিছু ইনকাম রয়েছে, কীরকম ইনকাম, স্টুডেন্টদের অ্যাডমিশন ফি, ভর্তি ফি এবং ছাত্রদের পরীক্ষার ফি এবং মাসিক কিছু বেতন রয়েছে, এটা হচ্ছে ইনকাম। এবং এখান থেকে খরচ করে এখানে স্কুলের টিচারদের খরচ, স্কুল পরিচালনার যা খরচগুলো হয় সেগুলো বাদ দিয়ে একটা উদ্ধৃতি নির্ণয় করা যায়। অর্থাৎ বছরের সময়ান্তে একটা নির্দিষ্ট সময়ের পরে এক বছরের আয় এবং ব্যয় হিসাব করা যায়। যে এটা হিসাব না রাখলে, অ্যাকাউন্টিং যদি হিসাবটা প্রপারলি না রাখে সেটা কিন্তু সম্ভব হবে না। সরকারি বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন নিয়মিত উন্নয়নমূলক খাতে ব্যয় করে সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ সরকার বিভিন্ন উৎস থেকে কর, অর্থাৎ বিভিন্ন উৎস থেকে কর কী করে কেটে থাকে, অর্থাৎ ট্যাক্স যেটা আমরা বলি সোর্স ট্যাক্স, অর্থাৎ ডিডাকশান, যখন যেটা হয় তখন সেটা কেটে রেখে দেয়। এবং শুল্ক, বিদেশ থেকে মালামাল নিয়ে আসার সময় আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক পরে, তারপর ভ্যাট ধার্য করতে হয়, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড ভ্যাট রয়েছে, এই ভ্যাট 15% এবং প্রকার ভেদে ভ্যাট বিভিন্ন রকমের হয় পণ্য ভেদে, তবে স্ট্যান্ডার্ড ভ্যাট হচ্ছে 15%। এইটা হচ্ছে একটা সরকারের রাজস্ব খাতের ইনকাম সোর্স। তো যদি এটা যখন এটা কালেক্ট করে তারপরে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সেগুলো খরচ করে থাকে। তাই হিসাব বিজ্ঞানে এটা অত্যন্ত ভূমিকা পালন করে যে একটা কোম্পানি কত টাকা আয়কর দিবে সেটা কিন্তু তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে পাওয়া যায়। তো এছাড়া আমরা ব্যাংকে, ঋণদানকারী প্রতিষ্ঠান, ঋণ গ্রহণ, পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ অর্থাৎ কস্টিং, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ ইত্যাদি সুষ্ঠু, সুন্দর ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব রাখা প্রয়োজনীয়তা অপরিহার্য। তো আমরা জানলাম এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ ও আর্থিক স্বচ্ছতা অর্জন করা সম্ভব। তাহলে আমরা যদি প্রপারলি অ্যাকাউন্টিং ট্রিটমেন্টগুলো রাখি, হিসাবগুলো রাখি, তাহলে কোম্পানির প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ হবে এবং অপচয় রোধ হবে এবং আর্থিক স্বচ্ছতা অর্জন করা সম্ভব হবে। তো এখানে তোমাদের কাজ কি, তোমাদের দৈনন্দিন জীবনে হিসাব বিজ্ঞান কীভাবে সাহায্য করতে পারে বলে মনে করো। তো আমাদের দৈনন্দিন জীবনে হিসাব বিজ্ঞানে কী কাজে লাগে হয়তো আমরা কখনো এইভাবে চিন্তা করি না, তবে হিসাব বিজ্ঞান প্রতিটা ক্ষেত্রেই যেখানে আর্থিক লেনদেন রয়েছে সেখানে কিন্তু হিসাব বিজ্ঞান রয়েছে। তো আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বাজারে যাই, যে বাজার করি, তো আমি যে বাজারটা করলাম
তো আমি যে খরচ করলাম এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান, এটা হচ্ছে ব্যয়। কিন্তু যে প্রতিষ্ঠান থেকে খরচ করলাম তার কিন্তু এটা হচ্ছে তার জন্য বিক্রয়, তা আমার হচ্ছে ক্রয়, তার জন্য হচ্ছে বিক্রয়। তো এই যে একজনের একটা হলে আরেকজন আরেকটা হবে, তো এইভাবে হচ্ছে প্রতিদিন প্রতিদিন কিন্তু আমরা এরকম হিসাব, হয়তো আমরা হচ্ছে কোনো প্রতিষ্ঠান নয়, ব্যক্তি, তারপরেও হচ্ছে আমাদের আয় কত, আমাদের ব্যয় কত, সেই হিসাবে কিন্তু আমরা আমাদের নিজের একটা একটা ব্যক্তিগত একটা একটা ফাইন্যান্সিয়াল পজিশন এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা তৈরি করতে পারি। হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ। তো হিসাব বিজ্ঞান উৎপত্তি হয়েছে, সেটা আমরা যদি যাই, প্রথমে আসলে আমাদের এইভাবে টাকা পয়সার লেনদেন হইতো না। এটা আমরা দেখলাম যে এটা সভ্যতার সূচনা থেকেই মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও হিসাব গাছের গায়ে গুহা বা পাথরের চিহ্ন দিয়ে রাখতো। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো। এটা আসলে আদিমের ইতিহাস, আমি অতটুকু না যাই। মানুষ বিভিন্ন দাগ কেটে রশিতে গিট দিয়ে ফসল মজুত রেখে হিসাব রাখতো। তো আস্তে আস্তে যখন মানুষের সংখ্যা বাড়তে থাকলো, সমাজের বিস্তৃত লাভ করতে থাকলো, বিনিময় প্রথা চালু হলো। বিনিময় প্রথা হচ্ছে একজনের একটা থাকবে, আর অর্থাৎ আমার যদি একটা সবজি থাকে বা আমি যদি একটা ফসল উৎপাদন করি, অন্যজন যদি মাছ বিক্রি করে, আমার যদি মাছের প্রয়োজন হয় আমি তার সাথে বিনিময় করব। আর 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি নামে এক ইতালি গণিতবিদ সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রি প্রপোর্শনালিটা নামে একটি গ্রন্থে লিখেন এবং এতে হিসাব সংরক্ষণের মূলনীতি অর্থাৎ দুই তরফা ডাবল এন্ট্রি যেটা, এটা তিনি ব্যাখ্যা করেন। তো হিসাব বিজ্ঞানের মূল হচ্ছে গোল্ডেন রুল হচ্ছে ডাবল এন্ট্রি অর্থাৎ দুতরফা দাখিলা। দুতরফা দাখিলাটা কি? দুতরফা দাখিলা হচ্ছে অর্থাৎ একটা একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে। একজনের যে পরিমাণ অর্থাৎ সমপরিমাণ হতে হবে, শুধু ডেবিট ক্রেডিট হইলে হবে না, একটা সমপরিমাণ হবে। যে কোনো জিনিস যদি আমি একটা খরচ করি, যেমন একটা খরচ করলাম, আমি কি খরচ করলাম, আমি একটা 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 ফার্নিচার ক্রয় করলাম, তাহলে সেটা একটা আসবাবপত্র ক্রয় করলাম, তাহলে যেটা আমি ক্রয় করলাম অর্থাৎ নগদ টাকা আমার চলে গেল, সেটা হচ্ছে টাকা যদি চলে যায় সেটা হচ্ছে ক্রেডিট। তো আমার কি আসছে হচ্ছে অ্যাসেট, সম্পদ, অর্থাৎ আমি সম্পদটা আমি কিনলাম, সেটা হচ্ছে আমার অ্যাসেট। তাহলে 100 টাকা বা 10,000 টাকা যদি আমি ফার্নিচার ক্রয় করি, টাকাটা চলে যাবে, অ্যাসেট চলে গেল, অ্যাসেট যদি চলে যায় সেটা হচ্ছে ক্রেডিট। আর এটার পরিবর্তে যেটা আসলো সেটা হচ্ছে আমার অ্যাসেট। অ্যাসেটটা যখন বেড়ে যাবে সেটা হচ্ছে আমার ডেবিট। তো এইভাবে 10,000 টাকা দুইভাবেই মানে অর্থাৎ ডাবল এন্ট্রিটা অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট। ডেবিট যদি 10,000 টাকা হয়, ক্রেডিটও কিন্তু 10,000 টাকা হতে হবে। এটা হচ্ছে দুতরফা দাখিলার মূলনীতি। এছাড়া বলা হচ্ছে সমাজের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য অগ্রগতি হচ্ছে। এর ফলে হিসাব বিজ্ঞানের উন্নতি হচ্ছে, বড় থেকে ছোট হচ্ছে, পারিবারিক, ব্যক্তিগত, পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী প্রতিষ্ঠানও হিসাব বিজ্ঞানের প্রয়োজন হয়। তো আগেকার মানুষ হাতে লিখে রাখতো, এখন কম্পিউটার আসছে, কম্পিউটারে কিন্তু আসলে হিসাবগুলো রাখে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে। বড় বড় কোম্পানি হিসাবের জন্য সফটওয়্যার ইউজ করে, যেমন ওরাকল রয়েছে বড় প্রতিষ্ঠান, সিআরপি, ওরাকল, তারপর টালি হচ্ছে ছোট সফটওয়্যার, আর বড় বড় সফটওয়্যারগুলো দিয়ে কাজ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে হিসাব বিজ্ঞানের উন্নতি ঘটায়। বিজ্ঞান এবং প্রযুক্তি কিভাবে হিসাব বিজ্ঞান উন্নতি ঘটায়। তো বিজ্ঞান তো নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে বিজ্ঞান, আর প্রযুক্তি হচ্ছে আমার টেকনোলজি বাড়তেছে। সেই আগে ম্যানুয়ালি রাখা হতো, বিভিন্ন লিখে রাখা হতো হিসাবগুলো, তো এটা আসলে অনেক জটিল কঠিন হতো। বর্তমানে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, আমি বলেছি ওরাকল একটা বর্তমানে বড় সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার রয়েছে, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে বড় একটি সফটওয়্যার। তো এই সফটওয়্যারে হিসাবগুলো সংরক্ষণ রাখে, অর্থাৎ যে কোনো লেনদেনকে তখন এটি জার্নাল এন্ট্রি দেওয়া হয়, এন্ট্রি দিয়ে হিসাবটা সংরক্ষণ করা হয়। এখন হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা? একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে তথ্যটা, আমার প্রতিষ্ঠানের যে তথ্যটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ, হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যেটা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ। কারা?
মালিক এবং ব্যবস্থাপক। তো মালিক এবং ব্যবস্থাপক অর্থাৎ মালিককে যে ওনার, মালিক আর ব্যবস্থাপক হচ্ছে এমডি। তো এরা কী করে, হিসাবের মালিক ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি দেখতে চায় এবং লাভ ক্ষতি অবস্থা তারা জানতে চায় এবং সেইটা নিয়ে তারা ভবিষ্যতে কি করবে সেটা ভবিষ্যতে পরিকল্পনা করতে চায়। তো এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, অর্থাৎ ব্যবহারকারী কি, যেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ডাটাটা, তথ্যটা নিয়ে যে কাজ করবে সেটা হচ্ছে ব্যবহারকারী। আর বাহ্যিক ব্যবহারকারী অর্থাৎ আমার যে প্রতিষ্ঠানের যে হিসাবটা রয়েছে এই হিসাবটা বাহ্যিক, অর্থাৎ আমি যদি কারো কাছে ঋণ নিতে চাই তাহলে ঋণ প্রদানকারী যে আমাকে দিবে সে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে। কারণ সে যদি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে না জানে তাহলে কিন্তু আমার সম্পর্কে ধারণা পাবে না এবং ঋণ প্রদান ক্ষেত্রে তার জটিলতা সৃষ্টি হবে। 2 নম্বর হচ্ছে সরকার। সরকারের হিসাব বিজ্ঞানের দরকার কি? সরকার হচ্ছে একটা প্রতিষ্ঠানের লাভ লস থেকে সে কিন্তু সরকার একটা ট্যাক্স পেয়ে থাকে এবং বিভিন্ন শুল্ক, ভ্যাট, কর, আয়কর পরিশোধ, ফি ইত্যাদি কিন্তু সরকার পেয়ে থাকে। সেজন্য একটা প্রতিষ্ঠানের সে যদি ফাঁকি দেয় যেন তাকে ধরা যায়। পাওনাদার অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসার দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে ব্যবসা সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করেন। সংরক্ষিত হিসাব হতে সহজেই ধারণা লাভ করা সম্ভব, অর্থাৎ যারা বাকিতে পণ্য বিক্রয় করে পূর্বে ব্যবসা দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে। আমি যে সাপ্লায়ার, আমার কাছে যে টাকা পাবে, আমি যার কাছে পাবো, তো দুজনে কিন্তু দেখে যে আমি যার সাথে লেনদেন করছি ব্যবসায়িক লেনদেন, তার প্রতিষ্ঠানটা কীরকম, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কীরকম, তার বছরের টার্নওভার কত, তার সেল কত, তো সেটা কিন্তু চিন্তা ভাবনা করেই কিন্তু এরা করে থাকে। এছাড়া হিসাব নিরীক্ষক অর্থাৎ অডিট আসে, অডিটের দেখতে হয়। বিনিয়োগকারী যারা ইনভেস্ট করে এই প্রতিষ্ঠানে শেয়ার কিনে, ভোক্তা অর্থাৎ যারা পণ্যটা ক্রয় করে তারা দেখে যে আমি পণ্যটা যে ক্রয় করব তাহলে এই প্রতিষ্ঠানে আসলে কি এটা কয়েকদিন পরে আবার প্রতিষ্ঠান চলে যাবে কিনা, এটার আসলে কিছু রয়েছে কিনা, সে এই জন্য যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে তখন সেখানে বুঝতে পারে যে এটা আসলে বড় প্রতিষ্ঠান নাকি ছোট প্রতিষ্ঠান। কাজ কি? হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের পৃথক তালিকা প্রস্তুত করা। সেটা তো আমি বললাম অভ্যন্তরীণ তথ্য যেটা লাগে। তো অভ্যন্তরীণ কাকা বলছে এটা লাগে হচ্ছে মালিক পক্ষের এবং এমডির লাগে। এছাড়াও ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট রয়েছে, তারা কিন্তু হিসাবগুলো দেখে থাকে। আবার অ্যাকাউন্টস, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, যারা যারা এটার সাথে সম্পৃক্ত সবাই কিন্তু তথ্যগুলো দেখে যে তাদের আসলে কত অ্যাচিভমেন্ট হলো এবং তাদের খরচটা কি বেড়ে গেল কিনা সেটা নিয়ে তারা যেন কন্ট্রোল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা করে থাকে। আর বাহ্যিক সরবরাহকারী তো আমরা বললাম যেটা হচ্ছে যে ব্যাংক যেমন একটা বাহ্যিক বা ব্যবহারকারী, সে দেখবে, সে দেখে লোন যদি ভালো লাগে সে দিবে, না হয় দিবে না। তারপর হচ্ছে তার পাওনাদার রয়েছে, হ্যাঁ, এগুলো হচ্ছে বাহ্যিক। সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক কি? তো হিসাব তো টাকা পয়সা নিয়ে কাজ করে, কিন্তু এটা সমাজ এবং পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার অত্যন্ত সম্পর্ক। কারণ হচ্ছে শুধু মুনাফাই অর্জন করে না, প্রতিষ্ঠানের পাশাপাশি এরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন কাজ করে থাকে। সেজন্য এরা জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাবরক্ষক তার হিসাব রাখবে। সেই বিষয় থেকে বোঝা যাবে ব্যবসার মালিক সমাজ ও প্রতিষ্ঠানের বা পরিবেশ সম্পর্কে কতটুকু সজাগ, অর্থাৎ সে তার তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক ব্যয় করে থাকে। অর্থাৎ আমার দ্বারা, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান দ্বারা যদি কোনো বায়ু দূষিত হয় তাহলে সে এটা দূষণের জন্য প্রপার স্টেপ নেবে, যে তার এখানে সেফটি যে ওয়েস্টেজের সেফটি যে ওয়েস্টেজগুলো হয় সেটার জন্য সে আলাদা একটা জোন তৈরি করবে, তৈরি করে তারপরে সে এখান থেকে সে ওই ওয়েস্টেজটা ধ্বংস করে ভালো পানিটা নদী বা খাল বিলে ছাড়বে। শিল্প কারখানার ধোঁয়া আমরা সেটা পড়লাম। তো এই ব্যাপারে সে কিছু খরচ করবে এবং সরকার কিছু নিয়ম নীতি দিয়ে দেয় যে তুমি যদি এই সামাজিক উন্নয়ন বা এই পরিবেশ উন্নয়নের কাজে ব্যয় করো তাহলে তোমার সোশ্যাল রেসপন্সিবিলিটি, তার কিছু রেয়াত
ভ্যাট বা ট্যাক্সের রেয়াত কিন্তু পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে মোটামুটি সেগুলো হচ্ছে পরিবেশের সাথে। আর মূল্যবোধ সৃষ্টিতে এবং জবাবদিহি প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের গুরুত্ব কী? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা যদি আমরা বলি, মূল্যবোধ কী? মূল্যবোধ হচ্ছে একটা ব্যক্তি বা সমাজের চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান, ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন গড়ে তোলা উঠা একটি মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করে ভালোটা যেন গ্রহণ করতে পারে। তো সেটা মূল্যবোধ, আর খারাপটা যেন বর্জন করতে পারে। নিম্নে মূল্যবোধ সৃষ্টিতে কিভাবে হিসাব বিজ্ঞান ভূমিকা রাখে, অর্থাৎ কোনো মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান কী ভূমিকা পালন করে থাকে, সেটি কিন্তু তো সততা এবং দায়িত্ববোধের বিকাশ। তো হিসাব বিজ্ঞান যারা রাখে তাদেরকে অবশ্যই সৎ হতে হবে এবং দায়িত্ববোধ থাকতে হবে। অর্থাৎ হিসাব বিজ্ঞানের রীতিনীতি কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের কিছু রুলস রয়েছে, যেটা অ্যাকাউন্টিং রুলস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS। এখানে কিছু আইএএসের কিছু পার্ট রয়েছে, এক এক পার্টে এক একটা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এইটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু তারা অ্যাকাউন্টিংটাকে ভালোভাবে কাজে লাগাতে পারবে। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের যে মূলনীতিগুলি রয়েছে তারা সেটা বাস্তবায়ন করতে পারে। ঋণ পরিশোধ ও সচেতনতা সৃষ্টি। তো হিসাব বিজ্ঞানে আসলে এখানে যারা ঋণ পরিশোধ করতে হবে, কত করতে হবে, ঋণ খেলাপি হবে কিনা, সম্ভাবনা আছে কিনা ইত্যাদি বিষয় সম্পর্কে সচেষ্ট এবং তাহলে সেই আর ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, অর্থাৎ যে হিসাবটা রাখবে স্বচ্ছভাবে রাখলে তার মন মানসিকতা ভালো থাকবে, অর্থাৎ সে স্বচ্ছ থাকবে এবং আয় ব্যয় সঠিকভাবে কোম্পানির বইতে লিপিবদ্ধ হবে। সমাজে রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, অবশ্যই ভ্যাট দিয়ে দেয়, কাস্টম ট্যাক্স, ডিউটি ইত্যাদি আয়কর দিয়ে থাকে, সেই হিসাবে তারা সমাজ বা রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকে। জালিয়াতি ও প্রতারণা নিয়ন্ত্রণ প্রতিরোধ, অর্থাৎ শাস্তি, দুর্নামের ভয়ে প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের মধ্যে ফান্ড তহবিল তসরুপ করবে না, প্রতারণা করবে না এবং অনিয়ম হ্রাস পাবে। যদি আমি হিসাবই না রাখি সেক্ষেত্রে তো অনেক কিছুই ঘটতে পারে। আর জবাবদিহিতা হিসাব বিজ্ঞান যদি আমরা বলি, জবাবদিহিতা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা, তাদের আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থা, আয় ব্যয়, বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিগত ক্ষমতা ইত্যাদি থাকে। মালিক ও ঋণদাতা ও বিনিয়োগকারীর নিকট জবাবদিহিতা, মালিকের নিকট জবাবদিহিতা রয়েছে, যে ঋণ প্রদান করছে তার নিকট, এবং বিনিয়োগকারীর নিকট যারা ইনভেস্টর, যারা শেয়ার হোল্ডার, তাদের কাছেও কিন্তু কোম্পানি কী করতে হয়, জবাবদিহিতা করতে হয়। সরকারের নিকট জবাবদিহিতা করতে হয়, কারণ হচ্ছে তাকে যদি একটা যথাযথ নিয়মে যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা না হয়, সেই ক্ষেত্রে সেখানে প্রফিট অ্যান্ড লস ভুল হতে পারে। তো যদি প্রফিট অ্যান্ড লস ভুল হয় তাহলে সরকার কিন্তু এই যে ট্যাক্সের অংশটা ভুল হয়ে যাবে। এছাড়া সরকার ভ্যাট, তো আমরা বিস্তারিত জানবো যে ভ্যাট শুল্ক, ভ্যাট, ট্যাক্স এগুলো আলাদা আলাদা জিনিস, সবগুলো কিন্তু একই রকম নয়। এখানে হিসাব বিজ্ঞানের সম্পর্কে বলা হয়েছে হিসাব বিজ্ঞান কী করে থাকে। এক নম্বর হচ্ছে সমাজের একে অন্যের সাথে সম্পর্ক আলোচনা করে, পণ্য ক্রয় ও বিক্রয় হিসাব রাখে, উৎপাদন ব্যবস্থা আলোচনা করে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে থাকে। তো বলা হচ্ছে কোনটা সঠিক, তাহলে তোমরা যারা ক্লাসটি করেছো তোমরা এখান থেকে অ্যান্সারগুলো দিবে। আমি কিন্তু বলেছি কিসে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব, কিসে, সম্পদ ক্রয়ের ফলে, না ব্যয় নিয়ন্ত্রণের ফলে, নাকি সঠিক সিদ্ধান্ত, না পণ্য ক্রয়ের দ্বারা, কিসে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব, সঠিক সিদ্ধান্ত নিলে, ঠিক না, অথবা ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। আমাদেরকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, ব্যয় যদি কন্ট্রোল করা যায় তাহলে সেটা করা সম্ভব।
একটি ব্যবসার হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী অভ্যন্তরীণ কারা কারা? অভ্যন্তরীণ হচ্ছে আমরা দেখলাম অভ্যন্তরীণ হচ্ছে ব্যবসার ভিতরে কারা কারা? মালিক এবং ব্যবস্থাপক। মালিক এবং ব্যবস্থাপক। ঋণ প্রদানকারী সেটা হচ্ছে বাহ্যিক। 1 এবং 2, বিজ্ঞান ও প্রযুক্তি হিসাব রক্ষণকে সংকুচিত করে নাকি হিসাব রক্ষণকে ব্যয়বহুল করে তোলে, নাকি হিসাব বিজ্ঞান গতি রোধ করে, নাকি হিসাব বিজ্ঞানের উন্নতি ঘটায়? বিজ্ঞান আর প্রযুক্তি আসলে উন্নতি ঘটায়, কারণ হচ্ছে সেটা তোমরা দেখলে কিভাবে উন্নতি ঘটায়। বিভিন্ন সফটওয়্যার ইউজ করে খুব দ্রুত সুন্দরভাবে হিসাবগুলো রাখা যায়। হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব ব্যবস্থা, তথ্য ব্যবস্থা, নিরীক্ষা ব্যবস্থা, বিবরণী ব্যবস্থা। হিসাব বিজ্ঞানকে কীভাবে এটা তোমরা দেখে নিবে, এই যে প্রশ্ন অ্যান্সারগুলো তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে। তো হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম পর্বটি শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ হিসাব বিজ্ঞানের সম্পর্কে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টারটি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, দ্বিতীয় চ্যাপ্টারটি হচ্ছে হিসাব লেনদেন। তো দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে লেনদেন। তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা লেনদেন নিয়ে আলোচনা করবে। তোমরা যারা হিসাব বিজ্ঞান পড়ছো, তোমরা দ্বিতীয় অধ্যায়টি অবশ্যই দেখে নিবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।